হাই, সবাই কেমন আছিস? আশা করছি সবাই ভালো আছিস। তোদের সবাইকে তোদের প্রিয় চ্যানেল বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম। আজকে তোদের সঙ্গে আমি আলোচনা করব তোদের সংখ্যাগুরু মানের যে সেকেন্ড পার্ট, অর্থাৎ যে লাস্ট অংশটুকু আমি বাকি রেখেছিলাম। এমসিকিউ, এসএকিউ আর সত্য মিথ্যা এইগুলো করিয়ে দেব। যাই হোক, তোদের সবাইকে শুভ বিজয়া, বিজয়ার শুভেচ্ছা। আচ্ছা, এখন শুরু করা যাক। দেখ, প্রথমে কি আছে? প্রথমেই এক দাগ যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা, অর্থাৎ 9-এর এ দাগ কি বলছে? একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো একটি কি? একটি পরিসংখ্যা রেখা, পরিসংখ্যা বহুভুজ, আয়তলেখ না ওজাইব? এটা কি? এটা হবে ওজাইব। এটা একটুখানি মনে রাখবি, সোজা জিনিস। আচ্ছা, এই 2 নম্বর অঙ্কের থেকে আমি শুরু করছি। অঙ্ক 9-এর 2 নম্বর, 9-এর 2 দাগ। 9-এর 2 দাগে কি বলছে? দেখ, 9-এর 2 দাগে বলছে যে কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে। কি কি? 6, 7, x, 8, y, 14। এই সংখ্যাগুলোর গড় দেওয়া রয়েছে। গড় কত দেওয়া রয়েছে? 9। আর তার থেকে আমাদের কি বের করতে হবে? এইখানে কতগুলো সমীকরণ দেওয়া রয়েছে, নিচের কোন সমীকরণটি সঠিক সেটা আমাদের বলতে হবে। তাহলে আমরা গড় সমান কি জানি? আমরা গড় সমান জানি যে তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্যগুলোর সমষ্টিকে যদি আমরা মোট পরিসংখ্যাতে ভাগ করি তাহলেই গড় পেয়ে যাই। তাহলে এইখানে তথ্য কি কি দেওয়া রয়েছে? 6, 7, x। তাহলে এইগুলোর কি বের করতে হবে? সমষ্টি বের করতে হবে। তাহলে গড় সমান কি লিখবো? গড় সমান 6 + 7 + x + 8 + x + 8 + y + 14। তাহলে এবার কি করতে হবে? এখানে টোটাল কতগুলো সংখ্যা রয়েছে? মোট 6টা সংখ্যা রয়েছে। 6 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, আবার বইয়ে দেখ গড় সমান কত দেওয়া রয়েছে? 9 দেওয়া রয়েছে। তাহলে গড়ের পরিবর্তে 9 লিখতে পারি। আর এদের সবার যোগফল কত হয়? 12, 13, 13 আর 8, 13, 13 আর 8 কত হয়? 13, 8, 21, 35। তাহলে কত হবে? 35 + x + y। আর নিচে কত হবে? 6 হবে। আচ্ছা, তাহলে 6 আর 9 গুণ হয়ে গেলে কত হবে? 54 হবে। তারপরে সমান সমান কত হবে? 35 + x + y হবে। আচ্ছা, এবার কি হবে? 35কে আমরা যদি 54-র কাছে নিয়ে আসি তাহলে 35 - 54 হবে সমান সমান x + y। আচ্ছা, 54 থেকে যদি 35 বাদ দিই তাহলে কত থাকে? 19 থাকে। তাহলে x + y সমান সমান কত হলো? 19 হলো। অতএব x + y সমান সমান 19। কত দাগে রয়েছে এটা? এটা দেখ 2 দাগে রয়েছে, অর্থাৎ b দাগে রয়েছে, সমান সমান b। তাহলে এইভাবে করে লিখতে হবে। এই পুরো অঙ্কটা করার পরে তোদের উত্তর লিখতে হবে, তা নাহলে কিন্তু পরীক্ষায় নাম্বার দেবে না। সেটা মাথায় রেখে অঙ্ক করিস। আচ্ছা, এবার 3 দাগ দেখ। 3 দাগে কি বলছে? 3 দাগে বলে দিয়েছে কতগুলো একটা তথ্য দেওয়া রয়েছে। এই তথ্যে বলে দেওয়া রয়েছে 35 যদি না থাকতো তাহলে মধ্যমা কত বৃদ্ধি পেত। তাহলে মধ্যমা করার নিয়ম আমরা কি জানি? যে তথ্যটা দেওয়া থাকবে সেই তথ্যের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। কিন্তু এখানে দেখ সব তথ্যটা সাজিয়েই দেওয়া রয়েছে। প্রথমে 30, 34, 35, 36, 37, 38, 39, 40, অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজানোই রয়েছে। তাহলে আমরা প্রথমে কি কাজ করব? তাহলে সেটা লিখব। তাহলে তথ্যকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে, তাহলে এখানে তো দেওয়াই রয়েছে। তাহলে প্রথমে কি আছে? প্রথমে আছে 30, তারপরে 34, তারপর 35, 36, 37, 38, 39, 40। এইবার আমরা মধ্যমা মানে কি জানি? মধ্যমা মানে যে তথ্যগুলো সাজালাম ঊর্ধ্বক্রমে তাদের মাঝে যে সংখ্যাটা হবে সেটাই হবে মধ্যমা। কিসের ক্ষেত্রে? যদি দেখ, আচ্ছা তাহলে এটা কি? এই সবগুলো সংখ্যার মাঝে কোন কোনটা রয়েছে? 36 আর 37 রয়েছে। দেখ, এপাশেও 3টে সংখ্যা, এপাশেও 3টে সংখ্যা। তাহলে কি 36 আর 37 দুখানা সংখ্যা রয়েছে। তাহলে দুখানা যদি সংখ্যা থাকে মধ্যমা, তাহলে কি করতে হয়? তাহলে এদের গড় বের করতে হবে। তাহলে সেটাই হবে মধ্যমা। আমি মধ্যমা যে লেকচারটা তোদের দিয়েছিলাম সেখানে গিয়ে তোরা কি করতে পারিস, যারা দেখিসনি সেই লেকচারটা, সেখানে গিয়ে
একদম আমি ওখানে ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে করতে হয়, এখানে শুধু এইটুকুই বলছি। তাহলে কি আছে, এই মাঝে যেহেতু দুটো সংখ্যা রয়েছে তার জন্য কি হবে, এদের গড় বের করতে হবে। যদি একটা সংখ্যা থাকতো তাহলে সেটাই মধ্যমা হতো, তোরা জানিস। তাহলে এই তথ্যের মধ্যমা কত হবে, তাহলে লিখতে হবে এই তথ্যের মধ্যমা হবে কত, এই দুজনের যোগফল 36 প্লাস 37/2 সমান কত হয়, 73/2 সমান কত হবে, 36.5 হবে। তাহলে এই তথ্যের মধ্যমা কত হলো, 36.5। এইবার দেখ কি বলেছে, যদি 35 না দেওয়া থাকতো তাহলে আমাদের আরেকটা তথ্য কি করতে হবে, এইখানটাতে বসাতে হবে। সেই তথ্যে কি লিখবো না, 35 লিখবো না। তাহলে দেখ 35 ছাড়া তথ্যটা কত হবে, 35 ছাড়া, তাহলে লিখতে হবে এখানে 35 ছাড়া তথ্যটি হবে কি হবে, 35 ছাড়া প্রথমে হবে 30, তারপরে 34, তারপরে 36, তারপরে 37, তারপরে 38, তারপরে 39, সবার শেষে 40। তাহলে দেখ মাঝখানে কে রয়েছে, মাঝখানে রয়েছে 37, কারণ এই পাশেও তিনটে সংখ্যা আর এই পাশেও তিনটে সংখ্যা, তাহলে মাঝখানে 37 যদি হয় তাহলে 35 ছাড়া যে তথ্যটা পেলাম এই তথ্যের মধ্যমা কত হবে, 37 হবে। তাহলে কি লিখতে হবে, তাহলে 35 ছাড়া তথ্যটির মধ্যমা কত, 37। তাহলে 35 সহ তথ্যটির মধ্যমা কত হয়েছিল, 36.5, আর 35 ছাড়া কত হলো, 37 হলো। তাহলে মধ্যমা কতটা বৃদ্ধি পেল, এটার থেকে যদি এটা বাদ দিই তাহলে মধ্যমা কতটা বৃদ্ধি হলো পেয়ে যাব। তাহলে লিখতে হবে মধ্যমা বৃদ্ধি পায় কতটুকু বৃদ্ধি পেল, 37 বিয়োগ 36.5 সমান কত হবে, 0.5, অর্থাৎ 0.5 বৃদ্ধি পেল। তাহলে দেখ এটার উত্তর কত হচ্ছে, ডি দাগে এটা রয়েছে, তাহলে এটা কত হবে, ডি হবে। বুঝতে পেরেছিস সবাই? আচ্ছা, তোরা যখন বুঝতে পেরেছিস তাহলে তোরা নিজেরা করবি, আমি এখন মুছে দিচ্ছি। তাহলে দেখ ভিডিও পজ করে, যাদের টোকার দরকার ভিডিও পজ করে টুকে নিতে পারিস। এখন আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এবারে 4 দাগ যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা দেখ। 4 দাগের অঙ্কটা তোরা একবার পর আমার বোর্ড মুছতে 4 দাগে কি বলছে। আচ্ছা দেখ 4 দাগে কি বলছে, 4 দাগে বলছে যে কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে, সংখ্যা দেওয়া রয়েছে। এই সংখ্যার 16, 15, 17, 16, x, 19, 17, 14 এই তথ্যের সংখ্যাগুরু মান দেওয়া রয়েছে কত, এই তথ্যের সংখ্যাগুরু মান দেওয়া রয়েছে 15। তাহলে x এর মান কত বের করতে বলেছে। আমরা কি জানি, কোনো তথ্যের সংখ্যাগুরু মান কি, ওই সংখ্যাগুরু মান হলো কোনো তথ্যে যে সংখ্যাটা বা যে সংখ্যাগুলো সব থেকে বেশি বার এসছে, যেটা সব থেকে বেশি বার রিপিট হয়েছে, সেটাই ওই তথ্যের সংখ্যাগুরু মান। তাহলে এই যে 4 নম্বরে যে তথ্যগুলো দেওয়া রয়েছে এই তথ্যের সংখ্যাগুরু মান কোনটা হবে, যে সংখ্যাটা সব থেকে বেশি বার আসবে। তাহলে সেটা বের করার জন্য আমরা কি করব, আমরা এই তথ্যকে ঊর্ধ্বক্রমে সাজাবো। তাহলে লিখবো ঊর্ধ্বক্রমে সাজিয়ে। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে কি পাই, প্রথমে দেখ, প্রথমে রয়েছে 14, তারপরে কত 15 এসছে কবার, দুবার এসছে। তারপরে কত আছে, তারপরে এক্স রয়েছে, তারপরে কত আছে 16 রয়েছে, 16 কবার এসছে, দুবার এসছে। তারপরে কত আছে 17 আছে, 17 কবার এসছে, দুবার এসছে। এরকমই তো। এবার আমরা সংখ্যাগুরু মান মানে কি জানি, যে সংখ্যাটা সব থেকে বেশি বার এসছে সেটাই তো সংখ্যাগুরু মান। তাহলে দেখ এখানে সব থেকে বেশি বার কোনটা রয়েছে, সব থেকে বেশি বার 15 এসছে, 16 এসছে, 17 এসছে। কিন্তু আমরা জানি কি, আমরা বইয়ের থেকে জানি সংখ্যাগুরু মান, এই তথ্যের সংখ্যাগুরু মান কত,
15। তাহলে এই তথ্যের সংখ্যাগুরু মান যদি 15 হয়, তাহলে এই তথ্যে 15 সব থেকে বেশিবার আসতে হবে। 15 যদি সব থেকে বেশিবার আসতে হয়, তাহলে এই এক্স এর জায়গায় কি বসবে? 15 বসলেই এই তথ্যের সব থেকে বেশিবার 15 আসবে, তাহলে উত্তর কি হবে? 15 হবে। সেই কথাটা লিখতে হবে। তাহলে আমাদের লিখতে হবে যে আমরা জানি কোনো তথ্যের সংখ্যাগুরু মান হলো সেই সংখ্যাটি যা সর্বাধিকবার কি হয়েছে? এসেছে, তাই তো? তাহলে অতএব এই তথ্যটির মধ্যমা হবে কত? 15। তাহলে কত দাগে 15 রয়েছে? এ দাগে, তাহলে এ হবে উত্তর। বুঝতে পারলি? আচ্ছা, 5 দাগ দেখ কি বলেছে। সবাই আশা করি সবাই বুঝতে পেরেছিস। 5 দাগে কি বলেছে দেখ, 5 দাগ খেয়াল কর। 5 দাগে বলেছে যে ঊর্ধ্বক্রমে সাজানো, এই যে তথ্যটা দেওয়া রয়েছে, এই তথ্যটা ঊর্ধ্বক্রমেই সাজানো রয়েছে। তথ্যের মধ্যমা কত? 24 হলে এক্স এর মান নির্ণয় করি। আমরা কি জানি? কোনো তথ্যের মধ্যমা হলো সেই তথ্যের মাঝের সংখ্যা বা মাঝের দুটো সংখ্যা, তাই তো? যদি দুটো সংখ্যা হয়, কখন দুটো সংখ্যা হবে? যদি তথ্যটার কি হয়? মোট পরিসংখ্যা জোড় সংখ্যা হয়। এইগুলো নিয়ে আমি আলোচনা করেছি মধ্যমার যে লেকচার দিয়েছিলাম সেইখানটাতে। আশা করি তোরা সবাই দেখে এসছিস। যদি না দেখিস, ওখানে গিয়ে দেখে আসতে পারিস। দেখো, তাহলে কি হবে? এই তথ্যগুলো মাঝে যে সংখ্যাটা থাকবে বা যে সংখ্যাগুলো থাকবে, যদি একটা সংখ্যা থাকে মাঝে, তাহলে সেই সংখ্যাটাই মধ্যমা হবে। যদি দুটো সংখ্যা থাকে, তাহলে দুটো সংখ্যার গড় হবে মধ্যমা। আর প্রথমে এখানে ঊর্ধ্বক্রমে সাজানোই রয়েছে, তাহলে এই সংখ্যাগুলোকে আমরা লিখলাম। প্রথমে দেখ কি রয়েছে, 8, 9, তারপরে কি আছে 12, 17, x + 2, x + 2, x + 4, তারপরে কত আছে 30, 31, 30, 31, 34, 30, 31, 34, তারপরে 39, এই আছে তো। আচ্ছা দেখ, এই তথ্যের এই পাশেও কটা রয়েছে? 4টে সংখ্যা, এই পাশেও 4টে সংখ্যা রয়েছে। তাহলে মধ্যমা কি হচ্ছে? এই মাঝখানে দুটো সংখ্যাই তো মধ্যমা হওয়ার কথা। কিন্তু আমরা কি জানি? যদি মাঝখানে দুটো সংখ্যা এসে যায় মধ্যমার ক্ষেত্রে, তাহলে সেই দুটো সংখ্যার গড় হবে মধ্যমা। তাহলে এই দুটো সংখ্যার গড় কি হবে? মধ্যমা হবে। তাহলে লিখতে হবে মধ্যমা সমান কি হবে? x + 2 + x + 4। তাহলে একটা সংখ্যা দুটো সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার দেখ এখানটাতে কিসের মান দেওয়া রয়েছে? মধ্যমার মান তো দেওয়াই রয়েছে 24। তাহলে এই মধ্যমার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 24 লিখতে পারি। আচ্ছা, দুটো x মিলে কি হবে? 2x হবে। আর 4 আর 2 6 হবে, আর নিচে হবে 2। তাহলে এই 2 আর 24 গুণ করলে কত? 48 হবে। আর এখানটাতে 2x + 6, 48 থেকে কত বাদ যাবে? 6 বাদ যাবে, সমান 2x। অতএব x সমান কত হবে? 42/2 সমান কত? 21। 21 কত দাগে রয়েছে? 21 রয়েছে বি দাগে। তাহলে বি কি হবে? উত্তর হবে। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছিস। আচ্ছা, এরপরে দেখ বি দাগ। আচ্ছা, আমি এইটুকু মুছে দিচ্ছি, তোরা ভিডিওটাকে পজ করতে পারিস, অথবা আমার মুছতে মুছতে তোরা স্কিপ করে দিতে পারিস। ঠিক আছে? আচ্ছা, পজ করে টুকে নিতে পারিস। আর যাদের টোকা হয়ে গেছে, মুছতে মুছতে স্কিপ করে দিতে পারিস তোরা আমার মোছার জায়গাটুকু।
আচ্ছা, এবার দেখ বি দাগ। বি দাগে কি বলছে, সত্য মিথ্যা নির্ণয় করি। সত্য মিথ্যা কি করে নির্ণয় করব? প্রথমে কি রয়েছে, কতগুলো তথ্য দেওয়া রয়েছে এক দাগে, বি এর এক দাগে কতগুলো তথ্য দেওয়া রয়েছে, সেই তথ্যের সংখ্যাগুরু মান দেওয়া রয়েছে 10, তাই তো? তাহলে সেই তথ্যগুলো আগে লিখি। প্রথমে 2 রয়েছে, 3 রয়েছে, 9, তারপরে 10। আচ্ছা, সাজিয়ে লিখি। প্রথমে 9, তারপরে দেখ 2খানা 9 রয়েছে, 2খানা 9 রয়েছে, আর 3 ছিল কটা? 3ও ছিল দুটো, তাহলে 2 3 3 9 9, তারপরে কি হবে, 10 হবে, তারপরে 10। এই বলে দিয়েছে, এই যে তথ্য, এই তথ্যের সংখ্যাগুরু মান বলে দিয়েছে 10। কিন্তু আমরা কি জানি, আমরা জানি কোনো তথ্যের সংখ্যাগুরু মান হলো ওই তথ্যের কি সব থেকে বেশিবার যে সংখ্যাটা এসছে। তাহলে এই তথ্যে সব থেকে বেশিবার কোনটা রিপিট হয়েছে? 9 সব থেকে, 9 আর 3 সব থেকে বেশিবার রিপিট এসছে। তাহলে এই তথ্যের সংখ্যাগুরু মান কত হবে? 3 আর 9 হবে। কিন্তু ওরা বলেছে 10, তাহলে কি ওরা ঠিক বলেছে? ঠিক বলেনি, মিথ্যে কথা বলেছে। তাহলে কি হবে, এটা মিথ্যা হবে। তাহলে লিখতে হবে, যেহেতু এই তথ্যে 3 ও 9 সব থেকে বেশিবার এসেছে, তাই 3 ও 9 এই তথ্যের সংখ্যাগুরু মান। অতএব কি, এটা হলো মিথ্যা। মিথ্যে কথা বলেছে ওরা, মিথ্যা, তাই হবে তো? আচ্ছা, 2 দাগ দেখ কি বলছে। 2 দাগে বলছে যে এই তথ্যের মধ্যমা। তাহলে এখানে একটা তথ্য দেওয়া রয়েছে, এই তথ্যের মধ্যমা দেওয়া রয়েছে 18। তাহলে আমরা কি করব, আগে তথ্যটাকে সাজিয়ে নেব, ঊর্ধ্বক্রমে সাজাই। তাহলে প্রথমে 3, তারপরে কত হবে, 5 হবে, 3 5 14 18 20। তাহলে এই তথ্যের মধ্যমা দেওয়া রয়েছে 18। আচ্ছা দেখ, মধ্যমা বের করার নিয়ম কি, তথ্যের মাঝে যে সংখ্যাটা রয়েছে, তাহলে এই যে তথ্যটা লিখলাম, এই তথ্যের মাঝে কি রয়েছে, 14 রয়েছে। তাহলে কিন্তু এরা বলেছে এই তথ্যের মধ্যমা 18, তাহলে কি এরা ঠিক কথা বললো? এরা তাহলে ঠিক কথা বলেনি, তাহলে এটা কি মিথ্যা হবে। তাহলে সেই কথাই লিখতে হবে। তাহলে যেহেতু, তাহলে এটাকে এইভাবে লিখতে পারিস, এই তথ্যের n কত, n হলো n সমান সমান 5। তাহলে 5 কি বিজোড় সংখ্যা। আচ্ছা, আমি আবারও বলছি, তোরা মধ্যমার লেকচারটা দেখে এসে এটা করতে আয়, ঠিক আছে? এখানে বারবার মধ্যমা রিপিট হচ্ছে, ওখানে ভালো করে ডিটেলসলি বুঝিয়েছিলাম বিজোড় সংখ্যা জোড় সংখ্যা দিয়ে। যাই হোক, এই কথাটা লিখতে হবে, n সমান 5। 5 কি, nটা কি, nটা হলো কতগুলো সংখ্যা রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা, 5টা সংখ্যা। 5টা সংখ্যা কি বিজোড় সংখ্যা। যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে কি হবে, তাহলে এই মাঝে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাই হবে মধ্যমা। অতএব মধ্যমা সমান কত হবে, 14। আর ওরা বলেছে মধ্যমা কত, 18। তাহলে ওরা কি বলেছে, ভুল কথা বলেছে। তাহলে এটা কি হবে, অতএব মিথ্যা। তাহলে দুটোই কি হবে, মিথ্যা হবে। আচ্ছা, এবার সি দাগ দেখ। সি দাগে কি বলছে, সি দাগে বলছে যে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো কেন্দ্রীয় প্রবণতার একক। আমি এই চ্যাপ্টারে সবার প্রথমে যে লেকচারটা দিয়েছিলাম, ওখানে আমি বলে দিয়েছিলাম কেন্দ্রীয় প্রবণতা কি জিনিস, ঠিক আছে? এখন আর বলছি না, তাহলে লেকচার বড় হয়ে যাবে, ওটা দেখে আসবি। তাহলে এটা মনে রাখবি, এক দাগে কি হবে, কেন্দ্রীয় প্রবণতার মাপক হবে। আচ্ছা, সি এর 2 দাগ দেখ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে কি রয়েছে, অনেকগুলো কি রয়েছে, x1 x2 x3 ডট 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 n এর গড় যদি x বার হয়, তাহলে a x1 a x2 x3 ডট 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 xn এর গড় কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে
এই যে প্রথমে কি রয়েছে x1 x2 x3 আর xn এর গড় কত আমরা বের করে নেব। তাহলে আমরা কি জানি গড় সমান কি জানি, যে তথ্যগুলো দেয়া থাকবে সেই তথ্যগুলোর সমষ্টি, সেই তথ্যগুলো কত, তাহলে কি হবে, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 xn, এটাই তো হবে। আচ্ছা, তারপরে কি করতে হবে, যে তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্যগুলোর সমষ্টিকে কি দিয়ে ভাগ করতে হবে, এই তথ্যগুলোর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে কটা সংখ্যা রয়েছে দেখ, প্রথমে একটা দুটো তিনটে, আর সবার লাস্টে যে সংখ্যাটা রয়েছে কত রয়েছে, n রয়েছে। n মানে কি, n খানা সংখ্যা রয়েছে, কতগুলো সংখ্যা আমরা জানি না, n খানা সংখ্যা রয়েছে। তাহলে কি করতে হবে, n খানা সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। ক্লিয়ার হয়েছে সবার? যদি এই এনটা কত হতো, 100 হতো, এন এর পরিবর্তে যদি এখানে 100 লেখা থাকতো তাহলে আমরা কি করতাম, 100 দিয়ে ভাগ দিতাম। যদি এখানে 50 লেখা থাকতো তাহলে আমরা 50 দিয়ে ভাগ করতাম। ক্লিয়ার হয়েছে? তাহলে এটাই তো গড়। এবার বলে দিয়েছে বইয়ে, দেখ এই গড়টার মান কত, এক্স বার। এটাকে কি দিয়ে প্রকাশ করেছে, এক্স বার দিয়ে প্রকাশ করেছে। তাহলে আমি সেটা লিখতে পারি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 xn বাই নিজেই কত হবে, n হবে। এটাকে মনে কর 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এরপরে কি আছে, এরপরে ax1 ax2 x3, তাহলে এই যে ax1 ax2 x3 এদের গড় কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে ওটার গড় কত হবে, ওই এটার গড় কি হবে, তাহলে এই যে ax1 ax2 x3 রয়েছে এদের গড় কি হবে, এদের যোগফল বাই যে কটা সংখ্যা রয়েছে তাই দিয়ে ভাগ দিতে হবে। তো তাহলে দেখ, তাহলে কি করব, এই যে তথ্য ax1 একটা তথ্য প্লাস ax2 এটা আর একটা তথ্য প্লাস ax3 এটা আর একটা তথ্য, তাহলে কি করতে হবে, প্লাস ডট 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 axn, এই সবগুলো তথ্যর যোগফল বের করে কি করতে হবে, মোট যে সংখ্যা সেই সংখ্যাতে ভাগ দিতে হবে। তাহলে মোট সংখ্যা দেখ এইখানটাতে n দেওয়া রয়েছে, আমি আগেই বললাম, তাহলে কি করতে হবে, n দিয়ে ভাগ করতে হবে। n দিয়ে ভাগ করে দিলাম, যদি এখানে 100 থাকতো তাহলে 100 দিয়ে ভাগ করতাম, যদি 50 থাকতো 50 দিয়ে ভাগ করতাম। বুঝতে পেরেছি? এই x এর নিচেই যা রয়েছে এইগুলোই তো রিপ্রেজেন্ট করছে এটা কি, কোন ধরনের সংখ্যা। সবার ক্লিয়ার হয়েছে এখানে আশা করছি। আচ্ছা, এইবার দেখ এদের সবার সঙ্গে a গুণ অবস্থায় রয়েছে, এই a কে কমন নিয়ে নিতে পারি, তো কমন নিয়ে লিখতে পারি a এরকমের করে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 xn, আর নিচে এইভাবে লিখতে পারি n, এবার লিখতে পারি তো। আচ্ছা দেখ, এই যে জিনিসটা হয়ে গেল, এটার মান তো আমরা আগেই বের করে নিয়েছি, এই জিনিসটার মান তো আমরা আগেই বের করে নিয়েছি। কি বের করেছি, এই জিনিসটার মান এক্স বার বের করেছি দেখ, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 বাই xn, এখানেও তো সেম জিনিসটাই হয়েছে। তাহলে এর পরিবর্তে ax, এটার পরিবর্তে x বার লিখতে পারি, সেটাই তো বের করতে বলেছে। তাহলে গড় কি হবে, এদের গড় কি হবে, ax বার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো অঙ্ক। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখ ক্রমবিচ্যুত 3 নম্বর অঙ্ক। দেখ 3 নম্বরে কি বলেছে, ক্রমবিচ্যুত পদ্ধতিতে বিন্যস্ত রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীদৈর্ঘ্য কি হতে হয়, সমান হতে হবে। সমান না হলে আমরা কি করতে পারবো, বের করতে পারবো কি, ক্রমবিচ্যুত পদ্ধতির সূত্র কি। তাহলে সূত্রে কি আছে, সূত্রে এইচ রয়েছে ক্রমবিচ্যুত পদ্ধতিতে, যদি সূত্র মনে আছে, গড়ের ক্রমবিচ্যুত গড়ের সূত্র কি, a প্লাস সামেশন fi ui বাই সামেশন fi ইন্টু এইচ। এই যে এইচ, এই এইচটাই কি ছিল, শ্রেণী দৈর্ঘ্য ছিল ক্রমবিচ্যুত পদ্ধতির গড়। ক্রমবিচ্যুত পদ্ধতির সূত্র তো এটা, যেইখানটাতে এই এইচটা কি ছিল, এইচটাই তো ছিল, এইচটা কি ছিল, এইচটাই তো শ্রেণীর দৈর্ঘ্য ছিল। তো যদি শ্রেণীর দৈর্ঘ্য আলাদা আলাদা হয় তাহলে কি আমরা এইচ এর মান পাবো, এইচ এর মান তো পাবো না। যদি একই হয়, যেরকমের 5-এর থেকে 10, 10-এর থেকে 15, 15-এর থেকে 20, অর্থাৎ এখানে সবার দেখ 5-5 করে ডিফারেন্স রয়েছে শ্রেণী দৈর্ঘ্য, যদি একই হয় তবেই তো এইচ এর মান পাবো।
অর্থাৎ সমান যদি হয় তবেই তো পাবো। তাহলে কি হবে, এটার উত্তর সমান হবে, শুধু সমান লিখে দিলেই উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছিস। আমি কি করছি, এখানটাতে মুছে দিচ্ছি সব। তোদের যাদের টোকার দরকার তারা কি কর, তারা ভিডিও পজ করে টুকে নিতে পারিস। আচ্ছা, আর যারা আমি এখন মুছছি, যাদের মনে হচ্ছে যে টাইম ওয়েস্ট হচ্ছে, তারা কি করতে পারিস, ভিডিওকে স্কিপ করে দিতে পারিস এই মোছার জায়গাটুকু। আচ্ছা, এবার দেখ, এবার দেখ 10 দাগ, 10-এর 1 দাগ যে অঙ্কটা রয়েছে, 10-এর 1, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে, শ্রেণী দেওয়া রয়েছে, পরিসংখ্যা দেওয়া আছে, উপরের পরিসংখ্যা বিভাজন ছকের মাধ্যমে শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা ও সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানার অন্তর্ফল নির্ণয় করো। তাহলে এইখানে একটা তথ্য দেওয়া রয়েছে, সেই তথ্যের মধ্যমাও বের করতে হবে, এটা বের করতে হলে সংখ্যাগুরু মানও বের করতে হবে। তাই তথ্যটা আগে লিখে ফেলাই। দেখ, শ্রেণী, আর কি দেওয়া রয়েছে, পরিসংখ্যা, শ্রেণীতে কি দেওয়া রয়েছে, 65 থেকে 85, তারপর 85 থেকে 105, 105-এর থেকে 125, 125-এর থেকে 145, 145-এর থেকে 165, 165 থেকে 185, 185 থেকে 205। আচ্ছা, তাহলে কি আছে, পরিসংখ্যা, এই শ্রেণীর পরিসংখ্যা 4, তারপরে 15, 3, 20, 14, 7, আর কত, 14 রয়েছে। আচ্ছা, তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের মধ্যমা বের করতে হবে। আর কি বের করতে হবে, সংখ্যাগুরু শ্রেণীও বের করতে হবে। তাহলে প্রথমে দেখ, সংখ্যাগুরু শ্রেণী যদি আমাদের বের করতে হয় তাহলে কি বের করতে হবে। আচ্ছা, মধ্যমা বের করতে হলে আমাদের প্রথমে আছে মধ্যমা বের করতে হবে। মধ্যমা বের করতে হলে আমাদের আরেকটা জিনিসও লাগবে, কি লাগবে, ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতম একক, এটাই তো লাগবে। তাহলে কি আমরা মধ্যমা বের করতে পারবো, মধ্যমা বের করতে পারবো না। তাহলে প্রথমে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতম একক বের করে নিতে হবে। যদি শুধু কি বলতো, শুধু সংখ্যাগুরু মান বের করো, তাহলে আমাদের এই যে আরেকটা ঘর এক্সট্রা লেখা লাগতো না। ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর একক, ঠিক আছে। তাহলে কি হবে, প্রথমে 4 হবে, তারপরে কি করতে হবে, 15 আর 4, তাহলে 15 যোগ 4 সমান 19 হবে, 19 যোগ 3 সমান 22 হবে, 22 যোগ 20 সমান কত হবে, 42 হবে। যারা বুঝতে পারছিস না তারা এর আগে যে লেকচারগুলো দিয়েছিলাম এদের উপরে, সেই লেকচারগুলো দেখে আসতে পারিস, তাহলে বুঝতে পারবি। আচ্ছা, তারপরে কি হবে, 42 যোগ 14 সমান কত হবে, 56 হবে, 56 যোগ 7 কত হবে, 63, 62, 63, আর 63 যোগ 14, 63 যোগ 14 সমান কত হবে, 63 আর 77 হবে, ঠিক আছে।
তাহলে 15 4 19 22 22 আর 42 42 52 56 56 আর 62 63 77। এটুকু সবার ক্লিয়ার হয়েছে আমি আশা করছি। আচ্ছা, এইবার আমরা কি করব, এইবার আমরা দেখব, আমরা কি দেখব, মধ্যমা বের করতে হবে। মধ্যমা বের করতে হলে আমাদের কি করতে হবে, এইখানে যে সংখ্যাটা থাকবে সেটাকে কি ধরতে হবে, n ধরতে হবে। তাহলে আমাদের কি বের করতে, n/2 বের করতে হবে। তাহলে n/2 মানে কি, n/2 সমান কত হবে, 77/2। 77 মানে কত, 77/2 হলো 38.5, এটাই তো হবে। আচ্ছা, 38.5 এর কাছাকাছি কোন ঘরটা রয়েছে আমাকে বলতে পারবি? 38.5 এর থেকে বেশি, কিন্তু 38.5 এর সব থেকে কাছে কে রয়েছে, 42 রয়েছে। কে রয়েছে, 42 রয়েছে। তাহলে এটাই হবে মধ্যমার শ্রেণী। এটাই তো শিখেছিস তোরা, মধ্যমা। তাহলে কি সেটাই লিখতে হবে। তাহলে 125 থেকে 145 হলো মধ্যমার শ্রেণী। আচ্ছা, এরপরে কি বলেছে, সংখ্যাগুরু শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা বের করতে হবে। তাহলে সংখ্যাগুরু শ্রেণীও আমাদের লাগবে। সংখ্যাগুরু শ্রেণী মানে কি, যেই শ্রেণী সব থেকে বেশি সংখ্যক বার এসেছে, এই তথ্য, এই তথ্যের মধ্যে সব থেকে বেশি সংখ্যক বার কোনটা এসছে, এটা এসছে, এটা এসছে তো, 20 এসছে তো। দেখ 14 7 14 3 15 4 সব থেকে কে বেশি এসছে, 20 বেশি বার এসছে। তাহলে সংখ্যাগুরু শ্রেণীটাও কিন্তু 125 থেকে 145ই হবে। তাহলে কি, তাহলে যেহেতু, তাহলে লিখতে হবে যেহেতু 20 হলো সব থেকে বেশি পরিসংখ্যাযুক্ত। আচ্ছা, তাহলে লিখতে হবে যেহেতু 125 থেকে 145 শ্রেণীর পরিসংখ্যা সব থেকে বেশি, তাই কি হবে, তাই এটি সংখ্যাগুরু শ্রেণী। সংখ্যাগুরু, দেখতে পাচ্ছি সবাই, সংখ্যাগুরু শ্রেণী, এটাই হবে তো। আচ্ছা, এইবার দেখ আমাদের মধ্যমা শ্রেণীও বেরিয়ে গেছে, সংখ্যাগুরু শ্রেণীও বেরিয়ে গেছে। তাহলে এরা কি বলেছে, সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমানা, তাহলে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব সীমানা। তাহলে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব সীমানা কত, 145। আর কি, সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমানা, সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমানা 125। তাহলে সেটাই লিখতে হবে। কি লিখতে হবে, মধ্যমা শ্রেণীর ঊর্ধ্বসীমা, আর কি বলেছে, অন্তর্ফল, অন্তর্ফল মানে বিয়োগফল। তাহলে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্বসীমা ও সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমার অন্তর্ফল, সংখ্যাগুরু শ্রেণীর ঊর্ধ্বসীমার সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমানার অন্তর্ফল, নিম্ন সীমানার অন্তর্ফল কত হবে, 20 হবে। কেন, 145 বিয়োগ 125 সমান 20, এটাই হবে উত্তর। আশা করছি সবাই এটা বুঝতে পেরেছিস। আচ্ছা দেখ, এই অঙ্কটা তোরা কি করতে পারিস, পজ করে টুকে নিতে পারিস। আমি মুছে দিচ্ছি এখন। আর আমার মুছতে মুছতে যাদের মনে হচ্ছে টাইম ওয়েস্ট হচ্ছে, তারা একটুখানি কষ্ট করে ভিডিওটা এই মোছার জায়গাটুকু কি করতে পারিস, স্কিপ করে দিতে পারিস। ঠিক আছে, স্কিপ করে, অথবা তোরা কি করতে পারিস, পজ করে এখানটাতে অঙ্কটা
ট্রাই করতে পারিস নেক্সট অঙ্কটা তা 2 দাগ অঙ্কটা ট্রাই করতে পারিস। পড়তে থাক, পড়লেই বুঝতে পারবি। দেখ কি বলছে 2 দাগ অঙ্কটা। আচ্ছা 2 দাগ অঙ্কে কি বলেছে, 150 জন অ্যাথলিট 100 মিটার হার্ডল রেস যত সেকেন্ডে সম্পূর্ণ করে তার পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে। সময় এবার বলে দিয়েছে 14.6 সেকেন্ড কম সময়ে কতজন অ্যাথলিট দৌড় সম্পন্ন করে নির্ণয় করি। একদম সোজা অঙ্ক, দেখেই অঙ্ক করে ফেলাতে পারবি। তোদের এই অঙ্কটা করাও লাগবে না, ঠিক আছে। দেখ প্রথমে অঙ্কটা প্রথমে কি আছে, সময় দেওয়া রয়েছে, আর তারপরে কি দেওয়া রয়েছে, অ্যাথলিটের সংখ্যা দেওয়া রয়েছে, অ্যাথলিটের সংখ্যা। আচ্ছা দেখ সময় কত, প্রথমে দেওয়া রয়েছে 13.8 থেকে 14, তারপরে কত হয়েছে 14 থেকে 14.2, 14 থেকে 14.2, 14.2 এর থেকে 14.4, 14.4 এর থেকে 14.6, আর 14.6 এর থেকে 14.8, তারপরে 14.8 এর থেকে 15। এবার অ্যাথলিটের সংখ্যা কি আছে, প্রথমে 2, 4, 5, 71, 5, 71, 48 আর 20। আচ্ছা এইবার একটা জিনিস দেখ কি বলেছে, 14.6 সেকেন্ড এর কম সময়ে কতজন অ্যাথলিট 100 মিটার দৌড় সম্পন্ন করে। তাহলে 14.6 এইখানটাতে আছে, তাই তো, এই জায়গাটাতে রয়েছে 14.6। তাহলে এই জায়গার মধ্যে যে কজন স্টপ করেছে, যে কজন 100 মিটার শেষ করেছে তাদের সংখ্যাই তো চাচ্ছে। এই 14.6, এই 13.8 এর থেকে 14.6 এর মধ্যে যে কজন অ্যাথলিট 100 মিটার শেষ করেছে তাদের কথাই তো চাচ্ছে, তাদেরকেই তো চাচ্ছে, এদেরকে চাচ্ছে না, এই লোকদেরকে চাচ্ছে না এই পর্যন্ত। তাহলে এখানে স্টপ করে যেতে হবে। তাহলে এই জায়গার মধ্যে টোটাল কতজন শেষ করেছে, তাহলে 71, 75, 75, 75, 79, 81 জন। তাহলে কি হবে 71, 76, সরি 71, 76, 82, 76, 80, 82। তাহলে এখানে টোটাল কতজন শেষ করছে, 82 জন। তাহলে এই 82 জনই উত্তর হবে। দেখেছিস 71 আর 5, 76, 80, 82, তাহলে এই 82 উত্তর হবে। একদম সোজা, দেখে দেখে অঙ্কটা হয়ে যায়। তাহলে উত্তর লিখতে হবে 82 জন 14.6 সেকেন্ড সময়ে রেস শেষ করে। একদম সোজা অঙ্ক। আচ্ছা এরপরে 3 দাগ অঙ্ক দেখ। 3 দাগ অঙ্কে কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 দেওয়া রয়েছে। 3 দাগে কি বলেছে, পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 দেওয়া রয়েছে। তারপরে কি বলেছে, সামেশন fi xi এর মান দেওয়া রয়েছে আর সামেশন fi এর মান দেওয়া রয়েছে। তাহলে কে এর মান বের করি। তাহলে কি দেওয়া রয়েছে, গড় দেওয়া রয়েছে 8.1, আর কিসের মান দেওয়া রয়েছে, সামেশন fi xi এর মান দেওয়া রয়েছে কত, 132 প্লাস 5k, আর কি সামেশন fi এর মান কত দেওয়া রয়েছে 20। এটাই তো দেওয়া আছে, এটাই তো দেওয়া রয়েছে। আমরা গড় সমান কি জানি, গড় সমান জানি সামেশন fi xi বাই সামেশন fi। আমরা কি জানি, আমরা জানি, তাহলে আমরা যেটা জানি সেটা তোদের মুখস্থ রাখতে হবে। যখনই গড় বলবে তখনই তোদের মাথায় 3খানা সূত্র চলে আসবে, তাই তো। আচ্ছা তার মধ্যে একটা সূত্র কি, গড় সমান
সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। এই সূত্রটা মাথায় চলে আসবে। এবার গড় সমান কত দেওয়া আছে 8.1, তাহলে গড়ের পরিবর্তে এখানে লিখবো 8.1। সামেশন এফআই এক্সআই এর মান কত 132 প্লাস 5k, আর সামেশন এফআই এর মান কত 20 দেওয়া রয়েছে, তাহলে সেই 20 লিখলাম। আচ্ছা এবার দেখ এই 20 আর 8.1 কি যাবে ক্রস গুণ হয়ে যাবে। আচ্ছা 81 গুণ 2 তো লিখতে পারি আমরা, বুঝতে পারলি কি করলাম? এই 20 এর সঙ্গে গুণ করলে 10 এর সঙ্গে গুণ হয়ে যাবে 81 হবে, 81 গুণ 2 থাকবে, আর এখানে কত হবে 132 প্লাস 5k, তাহলে কত হবে 2 162 বিয়োগ 132 সমান 5k হবে। আচ্ছা এটাকে আমি এইখানটাতে লিখলাম, তাহলে কত হবে 30 সমান 5k, অতএব k সমান কত হবে 30 বাই 5 সমান 6, তাহলে k এর মান কত হবে 6 হবে। 6ই হবে তোদের উত্তর, এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভীষণ সোজা, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা আমি এখানে মুছে দিচ্ছি, আশা করি তোরা সবাই এই অঙ্কগুলো বুঝতে পেরেছিস। যাদের অঙ্ক টোকা হয়নি তারা কি করতে পারিস, তারা ভিডিও পজ করে টুকে নিতে পারিস, একদম সোজা অঙ্ক। আচ্ছা এই হলো মুছে দিলাম আমি। আর যাদের মনে হচ্ছে মুছতে মুছতে আমার টাইম ওয়েস্ট হচ্ছে, তারা ভিডিও স্কিপ করে দিয়ে পরের অঙ্ক ধরতে পারিস। আচ্ছা এবার দেখ কি বলেছে, 4 দাগ। 4 দাগও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সহজ এবং ইম্পর্টেন্ট। দেখ কি দেওয়া রয়েছে, ইউ আই এর মান দেওয়া রয়েছে, তাহলে ইউ আই এর মান কি দেওয়া রয়েছে xi মাইনাস 25 বাই 10 দেওয়া রয়েছে। তারপরে কি দেওয়া রয়েছে সামেশন এফআই ইউআই এর মান দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে 20 দেওয়া রয়েছে। এটা তো দেওয়া আছে। তারপরে কি দেওয়া রয়েছে 4 দাগ, তারপরে সামেশন এফআই এর মান দেওয়া রয়েছে, সামেশন এফআই এর মান দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে 100 দেওয়া রয়েছে। তাহলে এক্স বারের মান কত বের করতে হবে। আচ্ছা এই যে জিনিসগুলো, এইগুলো কোথায় দেখেছিস তোরা মনে করতে পারবি? এই জিনিসগুলো দেখেছিস ক্রমবিচ্যুত পদ্ধতির গড়ে দেখেছিস, গড়ের সূত্র। তাহলে ক্রমবিচ্যুত গড় সমান কি জানি আমরা, এ প্লাস সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইন্টু এইচ, এটাই তো জানি। তাহলে দেখ আর ইউআই মানে কি জানি আমরা, ইউআই এইখানটাতে লিখি, এইখানটাতে ইউআই সমান কি জানিস, ইউআই সমান xi মাইনাস a বাই এইচ, এটা জানিস তো। তাহলে আমি যদি এই সমীকরণের সঙ্গে এই সমীকরণ ইউআই এর তুলনা করি তাহলে কি পাই, তাহলে দেখ এখানেও xi রয়েছে, এখানেও xi রয়েছে, এখানেও মাইনাস দেওয়ার পরে 25 আছে, এখানে মাইনাস দেওয়ার পরে কি আছে a আছে। তার মানে কি এই a এর মান কত এই 25, তাই বলতে পারি তো। তাহলে কি মনে কর এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে মনে কর 2 নম্বর সমীকরণ দিলাম, তাহলে 1 ও 2 তুলনা করে তাহলে তুলনা করে কি পাচ্ছি a সমান 25, আর এখানে 10 রয়েছে, আর এখানে কত রয়েছে h রয়েছে, তাহলে h সমান কি পেলাম, h সমান 10 পেয়ে গেলাম। বুঝতে পেরেছিস সবাই? আশা করছি বুঝতে পেরেছিস। এবার দেখ এখান থেকে গড়ের মান পেয়ে যাচ্ছি, এর মান কত রয়েছে 25 রয়েছে, লিখলাম 25, এর মান 25 লিখলাম, প্লাস সামেশন এফআই ইউ এর মান দেওয়া রয়েছে 20 লিখলাম, সামেশন এফআই এর মান কত রয়েছে 100 লিখলাম, এইচ এর মান দেওয়া রয়েছে কত 10, সেই 10 লিখলাম। বুঝতে পারলি সবাই? আচ্ছা এই 10 শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে 2, তাহলে কত হচ্ছে 27, তাহলে কত 27 হবে তোদের উত্তর। একদম সোজা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক।
আচ্ছা, এরপরে দেখ 5 দাগ অঙ্ক। এই 5 দাগ অঙ্ক আমি অনেকবার, প্রায় আমার সবগুলো ভিডিওতেই, এর আগে যে সবগুলো ভিডিওতেই খুব ভালো করে আলোচনা করেছি। এখানে এত বোঝানোর আর কিছুই নেই। যাই হোক, দেখ কি বলে দিয়েছে, ওপরের পরিসংখ্যার সংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু শ্রেণীটি লিখি। প্রথমে কি দেওয়া রয়েছে দেখ, নম্বর দেওয়া রয়েছে 10-এর কম। প্রথমে বুঝাই দিই, আবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোরা তো কষ্ট করে ভিডিও দেখবি না, আমারই এখানে বোঝাতে হবে। আচ্ছা, 10-এর কম, তারপরে কি হবে 20-এর কম, 30-এর কম, তারপরে কি আছে 40-এর কম, তারপরে কি আছে 50-এর কম, আর কি আছে 60-এর কম, 60-এর কম। আচ্ছা, 10-এর কম মানে কি? 10-এর কম মানে হলো, আগে এটার মানে বোঝ, তারপরে অঙ্কে আসছি। 10-এর কম মানে 10-এর থেকে 0 থেকে 10 পর্যন্ত, 0 থেকে 10 পর্যন্ত। আচ্ছা, সবসময় যে 0 থেকে 10 পর্যন্ত হবে তা না। 10-এর কম মানে কি 5-এর থেকে 10 পর্যন্ত, সেটাও 10-এর কম। তা আমরা লিখলাম 0 থেকে 10 পর্যন্ত। 20-এর কম, 20-এর কম মানে কি 20-এর আগে যারা ছিল কম তারা সবাই হবে, অর্থাৎ 0 থেকে 20 পর্যন্ত, 0 থেকে 20 পর্যন্ত। 30-এর কম মানে কত 0 থেকে 30 পর্যন্ত। 40-এর কম মানে কত 0 থেকে 40 পর্যন্ত। 50-এর কম কত 0 থেকে 50, আর 60-এর কম কত 0 থেকে 60। এটুকু বুঝতে পেরেছিস এই কথার অর্থ কি? আশা করি তোরা সবাই বুঝতে পেরেছিস। এটা অঙ্ক করার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু এই কনসেপ্টটা বোঝার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখ অঙ্ক করার সময় আমরা কি করব। অঙ্ক করার সময় আমরা এইটুকু লিখবো না, ঠিক আছে? যেটুকু লিখবো, যে জিনিসগুলো লিখবো এখন, সেই জিনিসটা আমি করছি। আচ্ছা, এবার দেখ 10-এর কমকে আমি 0 থেকে 10 লিখতে পারি, তারপরে 10-এর থেকে 20 লিখব, 20 থেকে 30 লিখব, 30-এর থেকে 40 লিখব। এইভাবে করে কেন লিখছি? যাতে করে কি করা যায়, যাতে করে অঙ্কটা সলভ করতে পারি, তার কারণে এইভাবে করে জোর করে লিখছি। আর 40-এর থেকে 50 পর্যন্ত, আর 50-এর থেকে 60 পর্যন্ত। এটুকু আশা করছি সবার ক্লিয়ার হয়েছে। এইবার দেখ, এইবার রয়েছে আসল টুইস্ট। 0 থেকে 10 পর্যন্ত দেওয়া আছে কত 3 দেওয়া রয়েছে, ঠিক আছে? তারপরে কত দেওয়া রয়েছে 10-এর থেকে 20 পর্যন্ত দেওয়া রয়েছে 12। 10-এর থেকে 20 পর্যন্ত কি 12 দেওয়া রয়েছে? আসলে কি দেওয়া রয়েছে 10-এর থেকে 20 পর্যন্ত 12? 10-এর থেকে 20 পর্যন্ত কিন্তু 12 দেওয়া নেই। কেন 10-এর থেকে 20 পর্যন্ত 12 দেওয়া নেই? কারণ বলে দেওয়া রয়েছে 20-এর কম হলো 12। 20-এর কম, এটার পরিসংখ্যা কত দেওয়া রয়েছে 12, কিন্তু আমরা এইখানটাতে কত লিখেছি 10-এর থেকে 20 লিখেছি। তাহলে 10-এর থেকে 20-এর পরিসংখ্যা বের করতে হলে কি করতে হবে? তাহলে দেখ, আমরা 20-এর কম জানি, 20-এর কম কত জানি 12। 20-এর কম মানে কত জানি 0 থেকে 20 পর্যন্ত। তো তাহলে এই 0 থেকে 20 পর্যন্ত এই জিনিসটা আমরা জানি, এই বড়টার মান তো আমরা জানি। আর কি জানি 0 থেকে 10 পর্যন্ত এই ছোটটার মানও জানি। এই ছোটটার মান কত 3। এই ছোটটার মান, এই যে ছোট যে ডানটি লিখলাম এটা হলো 3, আর এই বড় যে ডানটি এটার মান কত 12 জানি। তাহলে এই বড়টার থেকে যদি এই ছোটটা বাদ দিই, তাহলে আমরা এখান থেকে এইটুকুর মান পেয়ে যাব। তো এই যে এখান থেকে এইটুকুর মান পেয়ে যাবো। আর এখান থেকে এইটুকুর মান কত আছে 10-এর থেকে 20-এর মান। তাহলে কি করতে হবে, এই 12 থেকে 3 বাদ দিতে হবে এই ঘরের পরিসংখ্যা পেতে হলে। তার জন্য 12 থেকে 3 বাদ দিলে কত হবে 9 হবে। এই 9টাই হবে এই ঘরের 10-এর থেকে 20-এর ঘরের অ্যাকচুয়াল পরিসংখ্যা। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখ এবার কি আছে 30-এর কম। 30-এর কম কত দেওয়া রয়েছে 30-এর কম দেওয়া রয়েছে 27।
30-এর কম মানে কি আমরা জানি, 0 থেকে 30 পর্যন্ত। এই 0 থেকে এই 30 পর্যন্ত, এই 0 থেকে 30 পর্যন্ত এর মান দেওয়া রয়েছে 27, কিন্তু আমরা এই ঘর কত লিখেছি 20 থেকে 30 পর্যন্ত। তাহলে 20 থেকে 30 পর্যন্ত এটা হবে না, এই ঘরের মান 27 হবে না। কেন হবে না? কারণ এখানে দেওয়া রয়েছে 0 থেকে 30-এর মান দেওয়া রয়েছে। তাহলে কি করতে হবে, আমরা এই বড়টার থেকে যদি এই ছোটটার মান বাদ দিয়ে দিই, অর্থাৎ 0 থেকে 30-এর থেকে যদি 0 থেকে 20-এর মান বাদ দিয়ে দিই, তাহলে এই ঘরের মান পেয়ে যাব। আমরা তো 0 থেকে 20-এর মান জানি, কত জানি 12 জানি। তাহলে 27-এর থেকে যদি 12 বাদ দিয়ে দিই, তাহলেই এই ঘরের অ্যাকচুয়াল পরিসংখ্যা পেয়ে যাব। 27 বিয়োগ তাহলে কি করতে হবে 12 দিতে হবে, তাহলে কত হবে 15 হবে। বুঝতে পেরেছিস আমার কথা? তাহলে এইভাবেই সবগুলো করতে হবে, এইভাবে কি করতে হবে, এইভাবেই বের করতে হবে। তাহলে দেখ 30-এর কম কত দেওয়া রয়েছে, সরি 40-এর কম কত দেওয়া রয়েছে 57 দেওয়া রয়েছে। 40-এর কম দেওয়া রয়েছে 57, তাহলে এই 57 থেকে কত বাদ দেবো, 57 থেকে এই 30-এর ঘরে যে পরিসংখ্যা ছিল সেটা বাদ দেবো, 12 বাদ দেবো, 12 বাদ দিলে কত হবে 45 হবে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে এখানটাতে? তারপরে 40-এর, তারপরে কত রয়েছে 50-এর কম, 50-এর কম কত দেওয়া রয়েছে 75 দেওয়া রয়েছে। তাহলে 75-এর থেকে কত বাদ দেবো, এই 30, 0 থেকে 30-এর মান যা ছিল সেটা বাদ দিয়ে দেবো। অর্থাৎ 40-এর কম যারা ছিল, 0 থেকে 40 পর্যন্ত যারা ছিল, দেখ দেখ ভালো করে বোঝ, ভালো করে বোঝ, কনফিউজ হোস না। কি 50-এর কম, 50-এর কম মানে কি এই 0 থেকে 50 পর্যন্ত, এই পর্যন্ত 0 থেকে 50 পর্যন্ত কত দেওয়া রয়েছে 75 দেওয়া রয়েছে। আর আরেকটা আমরা কি জানি, এই 40-এর কম, 40-এর কম মানে কত 0 থেকে 40, 0 থেকে 40 পর্যন্ত কত দেওয়া রয়েছে 57 দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে এইটুকের যে দূরত্ব, এখান থেকে এইটুকের সেই দূরত্ব যদি বাদ দিই, তাহলে এইটুকের দূরত্ব পেয়ে যাবো। তো সেটাই করছি আমি। তাহলে 75-এর থেকে 57 বাদ দিচ্ছি, 57 আর 10 67, 67 আর 18। ক্লিয়ার হয়েছে আমার কথা? আচ্ছা, তারপরে কি করব, তারপরে কি করব, তারপরে 60-এর কম, 60-এর কম কত দেওয়া রয়েছে 80, এই যে একের উপরের থেকে শেষ পর্যন্ত কত রয়েছে 80, এই 80 থেকে কত বাদ দেবো 75 বাদ দেবো। ক্লিয়ার হয়েছে? তাহলে কত হবে 5। তাহলে এই ঘরটা কি হলো পরিসংখ্যা হলো, পরিসংখ্যা, আর এটা হলো শ্রেণী সীমানা। আচ্ছা, এইগুলো লেখা লাগবে না, এই পাশের গুলো তোদের লেখা লাগবে না, এটা আমি বোঝানোর জন্য বলে দিয়েছি, ঠিক আছে? তাহলে এই ঘরটা তোদের লাগবে, এই যে এখন যে ঘরটা রয়ে গেছে এই ঘরটা তোদের লাগবে অঙ্ক করার সময়, ঠিক আছে? এটা আমি বুঝিয়ে দিলাম যাতে করে মনে থাকে তোদের, তোরা বুঝতে পারিস ব্যাপারটা। এইবার কি আমরা সংখ্যাগুরু মান কি জানি, যে শ্রেণীর পরিসংখ্যা সব থেকে বেশি সেটাই সংখ্যাগুরু শ্রেণী। তাহলে কোন শ্রেণীর পরিসংখ্যা সব থেকে বেশি, এটার পরিসংখ্যা, এটা হলো 45, 45 সব থেকে বেশি, তাহলে এই শ্রেণীর পরিসংখ্যা, তাহলে 30-এর থেকে 40 এটাই হবে সংখ্যাগুরু শ্রেণী। তাহলে যেহেতু 30 থেকে 40 এর পরিসংখ্যা সব থেকে বেশি, তাই এটি সংখ্যাগুরু শ্রেণী। বুঝতে পারলি? সংখ্যাগুরু শ্রেণী, এই তো দেওয়া রয়েছে। আচ্ছা, আশা করছি তোরা সবাই বুঝতে পেরেছিস এই অঙ্কগুলো, সবার লেকচারটা ভালো লেগেছে তোদের। যাই হোক, তোরা ভালো করে পড়ালেখা কর, আর কি অঙ্ক ভালো করে প্র্যাকটিস কর। আর তাছাড়া আমি তোদের জীবন বিজ্ঞানের জন্য নতুন একটা ভিডিও সিরিজ শুরু করেছি, যেটার প্লে লিস্ট আমি বানিয়ে দিয়েছি তোদের, 2খানা ভিডিও আপলোড করেছি, তোরা দেখতে পারিস ওখানে গিয়ে। ওখানে আমি আলোচনা করব তোদের যে ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে কনসেপ্টগুলো রয়েছে সেইগুলো আলোচনা করব, ছোট ভিডিও। ওরা অনেকেই বড় ভিডিও দেখিস না ভিডিও, যার কারণে আমি ছোট ভিডিও আপলোড করার চেষ্টা করছি। যাই হোক, এটাই। আর তোরা ভালো করে পড়ালেখা কর, এই অল দ্য বেস্ট।